নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মাদার অফ অল ডিলস স্বাক্ষরিত হতে চলেছে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। সেই 2007 সাল থেকে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করার প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রায় 20 বছর পরে সেই চুক্তি বাস্তবায়নের পথে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে, ইউরোপ থেকে লাক্সারি কার ভারতে আমদানি করতে এবার থেকে আমদানি শুল্ক 40% কাছাকাছি দিতে হবে। আগে 100% বা 110% দিতে হতো। ধাপে ধাপে সেটা নাকি 10% নিয়ে আসা হবে। যদিও ভারতের কৃষি পণ্যের বাজার এবং ডেয়ারি শিল্পের বাজার ইউরোপীয় ইউনিয়নের জন্য খুলছে না ভারত, কিন্তু অন্যান্য ক্ষেত্রে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে। এবং যখন আমেরিকা চোখ রাঙাচ্ছে, মুখের উপর জবাবই ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি। তবে এই বিষয় নিয়ে তো আমি আজকে আলোচনা করছি না। আমার আলোচনার উপজীব্য হচ্ছে বাংলার রাজনীতি, কারণ এসআইআর তাকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক বিতর্ক। আপনাদের কৃতজ্ঞতা জানাই। সবার আগে বলি, আপনারা যে কমেন্ট বক্সে লেখেন আমি পড়ি। আপনারা আমার সুস্বাস্থ্য কামনা করেন, আমি কৃতজ্ঞতা জানাই। অনেকে নিয়মিত আমার অনুষ্ঠান দেখেন, প্রশংসা করেন, আমি সত্যিই কৃতজ্ঞ। কেউ গঠনমূলক সমালোচনা করেন, কেউ ভুল ধরিয়ে দেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনারা সহায়তা করছেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহায়তা আমার কাছে চলে আসবে। দেখুন, নির্বাচন কবে হবে সেটা নিয়ে কিন্তু সংশয় আছে। নির্ধারিত সময়ে নির্বাচন হতে গেলে আপনার এসআইআর প্রক্রিয়াটাকে ঠিক সময়ে শেষ হতে হবে, কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন মহল থেকে যা ইঙ্গিত পাচ্ছি, কোনো অবস্থাতেই এসআইআর প্রক্রিয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ হবে না। তাহলে এসআইআর যেহেতু একটা চালু প্রক্রিয়া, সেই চালু প্রক্রিয়া শেষ না হলে পরে ভোটার তালিকাও তো প্রকাশ হবে না। তখন নির্বাচন কবে হবে তা নিয়ে সংশয় আছে। কিন্তু দুই শিবিরই কিন্তু নিজেদের মতো করে ঘর গোছাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। কয়েকদিন আগে খোকাবাবু ভার্চুয়াল মিটিং করে আর্তনাদ করেছেন, বলছেন স্বপ্ন দেখার সময় নেই, শীত ঘুম থেকে উঠে ঝাঁপিয়ে পড়তে হবে, নইলে বিজেপি খেলে দেবে, ইত্যাদি ইত্যাদি। গ্যাটের খরচ করে ওয়াররুম খুলতে হবে, সাংসদ বিধায়কদের বেতন ভাতার 50% নাকি অন্য দল নিয়ে নেয়, তারা কিছু করেন না, তাই গ্যাটের খরচ করে ওয়াররুম করতে হবে। কোথা থেকে ছোটবাবু এইসব খবর পান? একমাত্র বামপন্থী দলগুলো তাদের হোল টাইমারদের তো বেতন দেয় এবং লেভি নেয় অনেকের কাছ থেকে, এবং বহু বামপন্থী সমর্থকও পার্টিকে নিয়মিত লেভি বা চাঁদা দেন। তো এর থেকেই বোঝা যায় খোকাবাবুর বিচক্ষণতা কতটুকু। পিসিমণির আলোয় আলোকিত খোকাবাবু ছেনো মস্তানের মতো র্যাম্পে হাঁটেন, হেলিকপ্টারে ঘোরেন, বৈভবের আস্ফালন করেন, এবং লোকে বলে অনর্জিত সম্পদকে পুঁজি করে খোকাবাবু নিজেকে কার্যত শ্যাডো চিফ মিনিস্টার হিসাবে প্রজেক্ট করছেন। কিন্তু পিসিমণির সভা বলুন আর খোকাবাবুর সভা বলুন, লোক কিন্তু হচ্ছে না। অর্গানাইজ ক্রাউড আসছে, পুলিশকে দিয়ে, সব দিক দিয়ে, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক, কন্যাশ্রীর প্রাপক, তাদের পরিবারের সদস্যদের এনে ভিড় করা হচ্ছে। কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ যোগ দেবে জনসভায়, সেটা পিসিমণির সভাতেও হচ্ছে না, খোকাবাবুর সভাতেও হচ্ছে না। এবং পিসিমণি যে কথাগুলো এতদিন বলেছেন, একটা কথাও রাখতে পারেনি। প্রথমে বলেছেন এসআইআর হবে না, এসআইআর মানবো না, এসআইআর হচ্ছে, এসআইআর শেষ হবে। কবে শেষ হবে আমি এই মুহূর্তে বলতে পারছি না। তিনি জ্ঞানেশ কুমারের কাছে যে আর্জিগুলো জানিয়েছিলেন, একটাও নির্বাচন কমিশন মানেনি। 5-5টা চিঠি দিয়েছেন, মূলত বক্তব্যের পুনরাবৃত্তি। নির্বাচন কমিশনও মুখ্য সচিবকে চিঠি দিয়ে যাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলা হয়েছিল,
সেটা রাজ্য সরকার কি করেছে জানতে চেয়েছে। বিভাগীয় তদন্ত করে রাজ্য সরকার 4 জনকে এক্সোনারেট করে দিল। নির্বাচন কমিশন বলছে আমরা বলেছিলাম তদন্ত করতে, তদন্ত গুটিয়ে আনার সময় আমাদের জানানো হলো না। কেন গুটিয়ে আনা হলো, কিভাবে তদন্ত হয়েছে, সে সবগুলো জানাতে হবে। এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে কমিশন বলেছে এসআইআর এর শুনানি চলাকালীন এবং পুরো এসআইআর প্রক্রিয়া চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যকে নিতে হবে এবং রাজ্য পুলিশের ডিজি দায়বদ্ধ থাকবেন। তাহলে এসআইআর কে নিয়ে কমিশনের সঙ্গে কার্যত বাকযুদ্ধে জড়িয়েছে শাসক দল। এই আবহে বিজেপি নেতৃত্ব কিন্তু তৃণমূলকে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে, চারদিক দিয়ে। এটা অনেকে যারা সেটিং তত্ত্বের প্রবক্তা সিপিএম কিন্তু তৃণমূলের সহায়তা করার জন্যই নির্বাচনে নামছে। তৃণমূল বিরোধী ভোটটা কেটে তৃণমূলের সুবিধা করে দেবে, এটা ওদের ছক। এটা নিয়ে কোনো রকম মনে সন্দেহ রাখবেন না, সংশয় রাখবেন না। সিপিএমল তৃণমূলের বিরোধিতা করছে না, ওগুলো লোক দেখানো বিরোধিতা। আসলে তারা চায় তৃণমূলের সরকার আবার ক্ষমতায় আসুক। বিজেপি কিন্তু ঘিরে দিয়েছে তৃণমূলকে। কিভাবে ঘিরল আপনারা বলতে পারেন, আপনি আবার আকাশ কুসুম কল্পনা করছেন। একেবারেই না। আমি এক্সাম্পল দিয়ে আপনাদের বলি। এক, নির্বাচন কমিশনকে বিজেপির শাখা সংগঠন বলছে তৃণমূল, আমি তর্কের খাতিরে মেনে নিলাম তাই। জ্ঞানেশ কুমারকে অমিত শাহের দালাল বলছে তৃণমূল, প্রকাশ্যে বলেছে, দিদিমণি বলেছে, খোকাবাবু বলেছেন। তাহলে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে এফিডেভিট করেছে। আমি তৃণমূলের অভিযোগ সত্যি এটা ধরে নিয়ে বলছি, নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠন। তাহলে অভিযোগ করছে এফিডেভিট করে কমিশন সুপ্রিম কোর্টে যে মুখ্যমন্ত্রী ফলস ন্যারেটিভ তৈরি করছেন এসআইআর কে নিয়ে, প্ররোচনা সৃষ্টি করছেন, তার জন্যই এসআইআর কে নিয়ে সমস্যা হচ্ছে। তার মানে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি এই এফিডেভিটটা করেছে কোর্টে। তৃণমূলের অভিযোগকে আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে কমিশন তৃণমূলের বি টিম। দুই, আর একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে, সেটা কিন্তু সংবাদ মাধ্যমে সেভাবে আসেনি। বাংলা স্পিয়ারে সুমন চট্টোপাধ্যায় প্রথম এই খবরটা করেছিলেন। তার খবরকে সূত্র ধরেই আমি বলছি যে ফোর্ট উইলিয়াম থেকে সেনাকর্তারা রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর নামে যে মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সর্বৈব মিথ্যা এবং তাতে সেনাবাহিনীর মনোবল ধাক্কা খেয়েছে, সেনা এটাকে মানতে পারছে না। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে? ফোর্ট উইলিয়ামে বসে এক কমান্ডান্ট বিজেপির হয়ে এসআইআর এর সহযোগিতা করেছেন। অতীতেও তিনি সেনাবাহিনীকে নানা আজগুবি কথা বলেছিলেন, মনের মাধুরী মিশিয়ে বালিকা সুলভ চপলতা বলে সেনাবাহিনী উপেক্ষা করেছিল। একবার বলেছিলেন সেনাবাহিনী নবান্ন দখল করতে আসছে, কিছুদিন আগে বললেন তাকে দেখে 200 সেনা জওয়ান পালিয়ে গিয়েছিল। সেনাবাহিনী এগুলোকে অস্থিরমতি বালিকার কল্পনা বলে আর কিছু এগোয়নি বিষয়টা নিয়ে। কিন্তু ওই অভিযোগটা মারাত্মক যে সেনার একজন কমান্ডান্ট ফোর্ট উইলিয়ামে বসে এসআইআর এর কাছে কলকাঠি নাচছে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে। তখন কিন্তু সেনাবাহিনী আর চুপ করে থাকেনি, সরাসরি রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রীর নামে। এবং রাজ্যপাল নিশ্চয়ই সেনাবাহিনীর সর্বাধিনায়িকা রাষ্ট্রপতিকে এটা জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। তাহলে কমিশন রাজ্যের সাংবিধানিক প্রধান এসআইআর নিয়ে ফলস ন্যারেটিভ ছড়াচ্ছেন বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে অভিযোগ করেছে। ভারতবর্ষের সেনাবাহিনী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসত্য দাবি করার অভিযোগ জানিয়েছে। স্বাধীন ভারতবর্ষে ভারতীয় সেনা বা নির্বাচন কমিশন কোন রাজ্যের
প্রশাসনিক প্রধান বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কখনো কি করেছে? আমার জানা নেই। তাহলে দেখুন কিভাবে চক্রব্যূহের মধ্যে পিসিমণি এবং তৃণমূল কংগ্রেস জড়িয়ে যাচ্ছে। ইডির অভিযান হলো প্রতীক জৈন এবং আইপ্যাকের দপ্তরে, মুখ্যমন্ত্রী সপার্শ্বর চলে গিয়েছিলেন, ইডি বলছেন ফাইল ছিনতাই করেছেন, সেটা নিয়ে মামলা চলছে। তাহলে ইডি, কমিশন এবং সেনাবাহিনী সবাই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এবং ইডির ডিরেক্টর ঘুরে গেলেন, ৩রা ফেব্রুয়ারি ইডির বিষয়টা নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে। ইডি তো হলফনামা দিয়ে দিয়েছে। যা খবর পাওয়া যাচ্ছে, আইপ্যাকের কর্ণধারদের তলব করাবে ইডি দিল্লিতে, প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। ইতিমধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেস একটা খবর করেছে যে একটা অস্তিত্বহীন কোম্পানির কাছ থেকে ১৩ কোটি টাকা আনসিকিউর ঋণ নিয়েছিল আইপ্যাক। মানে এসব হাওলা ব্যাপার স্যাপার, অস্তিত্বহীন কোম্পানি, তাদের কাছ থেকে ১৩ কোটি টাকা লোন নিয়েছে। সেই কোম্পানি এখন নেই। তার ডিরেক্টররা ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিনিধিকে বলেছেন যে আমরা তো এরকম কোনো নামের কোম্পানি আছে বলেই জানি না, এবং আমরা কাউকে লোন টোন দিই। সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে। তাহলে কত বড় চিটিংবাজ এরা, বুঝতে পারছেন? আরে চিটিংবাজ না হলে খোকাবাবুর সঙ্গে এত দহরম মহরম হয়? তাহলে আইপ্যাকের মনোবল এবং মেরুদণ্ড দুটোই ভেঙে যাবে মনোবল তলানিতে। এবার যদি কর্তাদের হেফাজতে নেয় ইডি, তখন চরম বিপদে পড়বে তৃণমূল। কারণ খোকাবাবুর তো রাজনৈতিক পুঁজি হচ্ছে আইপ্যাক। খোকাবাবু কি কর্মী সমর্থকদের সঙ্গে মেশেন নাকি? তিনি সবকিছুর অন্তরাল থেকে আইপ্যাকের রিপোর্টকে সামনে রেখে সিদ্ধান্ত নেন, ন্যারেটিভ তৈরি করেন, সাংবাদিক বৈঠক করেন। খোকাবাবুর রাজনীতির প্রাণভোমরা হচ্ছে আইপ্যাক। সেই আইপ্যাক যদি বিপন্ন হয়, মানে তৃণমূল বিপন্ন, খোকাবাবু বিপন্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গীতের বয়স ৭০ ছুঁই ছুঁই, অনেকে ৭০ পেরিয়ে গেছেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তারা গায়ে গতরে চর্বি হয়েছে, ঠান্ডা ছাড়া থাকতে পারেন না, দামি এসইউভি ছাড়া ঘুরতে পারেন না, পিচগলা গরমে তারা ভোটের প্রচার করবেন, সেটা দিদিমণিও জানেন। আইপ্যাককে তিনি প্যাক বলুন, যাই বলুন না কেন, তিনি জানেন আইপ্যাকই তাকে নির্বাচনী বৈতরণী পার করাতে পারে। সেই আইপ্যাকের অস্তিত্বই যদি সংকটে পড়ে যায়, তার মানে তৃণমূলের অস্তিত্বই সংকটে পড়ে যাবে নির্বাচনের আগে। আর তার উপর বাংলার সাইলেন্ট মেজরিটি, শুনুন, কোন রাজনৈতিক দলের কোর সাপোর্ট বেস সরকার তৈরি করে না, সরকার পতনও ঘটায় না। সাইলেন্ট মেজরিটি সরকারের পতন ঘটায়, নতুন সরকার তৈরি করে। তাদের সিংহভাগ এবার পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করছে। একটা উদাহরণ দিয়ে শেষ করি। 2011 সালে যেবার পরিবর্তন হলো, সেবারে বামফ্রন্ট এমন ব্রিগেড করেছিল, সে উপচে পড়া ভিড়। বাম নেতারা বলছিলেন যাই হোক, অষ্টম বামফ্রন্ট সরকার সময়ের অপেক্ষা। ফলাফল কিন্তু উল্টে গেল। বামপন্থী সমর্থকরা ভোট দিয়েছিলেন, বামেদেরই ভোট দিয়েছিলেন, কিন্তু যে সাইলেন্ট মেজরিটি বামেদের এতদিন ধরে ভোট দিয়েছিল, তারা মুখটা ঘুরিয়ে নিল, তৃণমূল কংগ্রেসের জোটকে ভোট দিল। তার জন্যই সরকারের পতন হয়েছিল। চমৎকার উদাহরণ দিয়ে বলেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য আমাকে। অশোকবাবু শিলিগুড়িতে যেখানে ভোট দেন, সেখানে ভোট দিতে গেছেন। তিনি অন্যান্য জায়গায় ঘুরবেন, তিনি প্রার্থী, চেনা পরিচিত এলাকা, চেনা পরিচিত মানুষ। অশোকবাবু লাইনে না দাঁড়িয়ে আগে চলে গেছেন, যে আগে ভোটটা দিয়ে বেরিয়ে যান। সঙ্গে সঙ্গে পিছন থেকে বহু মানুষ সমস্যারে বলেছেন, আপনি এভাবে লাইন ভেঙে ভোট দেবেন না, লাইন দাঁড়িয়ে ভোট দিন। অশোকদা বলছিলেন আমায়,
আগে বহুবার আমি ভোট দিয়েছি, মানুষই বলছেন জানেন অশোকদা আপনাকে ঘুরতে হবে, আপনি আগে গিয়ে ভোটটা দিন, আমরা পরে দিচ্ছি। অশোকদা বললেন ওই সাইলেন্ট মেজরিটির মনোভাব আমি বুঝে গিয়েছিলাম, নইলে যে মানুষগুলোকে আমি চিনতাম তারাই বললেন এভাবে লাইন ভেঙে ভোট দেবেন না। অর্থাৎ সাইলেন্ট মেজরিটি মনে মনে স্থির করে ফেলেছিল যে এবার তারা গণেশটা উল্টে দেবে, তাই হয়েছিল। এবারও কিন্তু নিঃশব্দ বিপ্লব হবে, দেখবেন উড়িষ্যার মতো বিপ্লব হবে। নবীনবাবু অপরাজেয় ছিলেন, মোদিজি নবীনবাবুর সঙ্গে লোকসভা নির্বাচনে সমঝোতা করতে চেয়েছিলেন, কিন্তু ওড়িশা বিজেপি ইউনিট প্রধানমন্ত্রীকে বলেন সমঝোতা করলে ভালো হবে না, কারণ পান্ডিয়ানকে নিয়ে বিতর্ক, তামিল অরিজিন পান্ডিয়ান নবীনবাবুর উত্তরসূরি হিসাবে আত্মপ্রকাশ করছে, ওড়িয়া অস্মিতায় আঘাত লেগেছিল। তারপর কিন্তু উড়িষ্যায় নিঃশব্দ বিপ্লব হয়ে গেল। 24 বছরের বিজেডি জমানার অবসান, বিজেপির ক্ষমতায় আসা, এবং উড়িষ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মান রক্ষা করেছে। বাংলায় যে চুপচাপ পদ্মে ছাপ হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? খোকাবাবু যতই আস্ফালন করুন, বাস্তবটা খোকাবাবুর কথার সঙ্গে তার কোনো মিল নেই, বা খোকাবাবুর দাবির সঙ্গে কোনো মিল নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.